বাড়ির কাছে আমার বিয়ে হওয়াতে আব্বা প্রতিদিনই এসে হাজির হতেন, যেটার জন্য আমার শ্বশুর শাশুড়ি এমনকি আমার হাজব্যান্ডের অনেক কটু কথা আমাকে শুনতে হতো। সকাল দুপুর সন্ধ্যা কোনো কিছুই আমার বাবা মানতেন না। আমার বাবা দৌড় দিয়ে চলে আসতেন এবং এমনও করতেন যে সকালে নাস্তা না খেয়েই উনি আমার শ্বশুরবাড়িতে চলে আসতেন এবং এসে বলতেন, মা আমি আজকে তোর সাথে নাস্তা করব, এই জন্য তোর মাকে আর ডাকিনি, তোর মা নামাজ পড়ে একটু শুয়েছে, আমি উঠে চলে এসেছি, তোর সাথে আমি নাস্তা করব। আমার খুব লজ্জায় পড়া লাগতো। আমার বাবাকে কখনো বোঝাতে পারতাম না, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার আর কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, যার কারণে আমার বাবার আমার প্রতি অন্যরকম টান। কিন্তু শ্বশুরবাড়ির মানুষকে আমি কখনো আমার বাবার এই অনুভূতি বোঝাতে পারিনি। পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে পাশের গ্রামেই। পাশের গ্রামে বিয়ে হওয়ার একটা বড় কারণ আছে। আমার বাবার যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, সেহেতু আমার বাবা চেয়েছেন আমার একমাত্র মেয়ে আমার চোখের সামনে থাকবে, আমার বাড়িতেই আমার মেয়েকে বিয়ে দিয়ে রেখে দেব। কিন্তু আমার বিয়ে হয়েছে একটা অমানুষের সাথে। সে কোনোদিনও আমার মা বাবাকে খুব একটা গুরুত্ব দেয়নি। আমার শ্বশুর শাশুড়িও আমার মা বাবার সাথে খুব একটা কথা বলেনি। তবে আমার হাজব্যান্ড দেখতে অনেক সুন্দর থাকাতে তাদের অহংকারটা অনেক বেশি ছিল। শাশুড়ি আমাকে সবসময় ছোট করে কথা বলতেন ওনার ছেলে নাকি দেখতে অনেক সুন্দর, ওনার ছেলের উপযুক্ত বউ আমি হতে পারিনি, এমনটা বলতেন। আমি আমার বাবার মতো হয়েছি, তবে খুব ভাগ্য করে আমি এমন বাবা মা পেয়েছি। আমার বাবা আমার জন্য সব করতে পারেন। ছোটবেলা থেকে অভাব অনটন দেখে বড় হয়নি, খুব আদর যত্নে বড় হয়েছি। আমাকে কোনোদিনও আমার মা বাবা এক গ্লাস পানি ঢেলে খেতে দেয়নি। গ্রামে বড় হয়েছে, কিন্তু অভাবটা ছিল না। আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন, সেহেতু আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমার বাবা আমাকে এবং আমার মাকে অনেক ভালো রেখেছেন। আমাদের আর কোনো ভাই বোন হয়নি আমার মা শারীরিক সমস্যার কারণে। যাই হোক, কিন্তু এটা নিয়ে আমাদের পরিবারে কখনো কোনো রকমের অশান্তি হয়নি। আমার মা সবসময় অসুস্থ থাকতেন, যার কারণে আমার বাবা সন্তান নিতে চেষ্টা করেননি, কিংবা কখনো এরকম কোনো স্বপ্নের কথা আমার মাকে বলে বিরক্তও করেননি। যাই হোক, যেটা ভালো মনে হয়েছে সেটার জন্যই আমাকে বাড়ির পাশে বিয়ে দিয়েছে। আমার বাবার অডাল সম্পদ ছিল, গ্রামে অনেক সম্পদ জুগিয়েছে এবং কিছু সম্পদ বিক্রি করে আমার বাবা বিশাল একটা বাড়ি করেছেন। আমার বাবা দোতলা একটা বাড়ি করেছেন। আমাদের বাড়িটা অনেক বড় ছিল, চারপাশে বাগান আর বাগান। সব কিছুর মধ্যে আমার শৈশবটা খুব আনন্দে কেটেছে। আত্মীয় স্বজন নানার বাড়ির কাছে অনেক প্রিয় একটা নাতনি ছিলাম আমি, এবং সবাই আমাকে খুব আদর করতেন। আর যেহেতু মা বাবার একমাত্র সন্তান, সেহেতু তো মা বাবার চোখের মনে ছিলেন। ছোটবেলা থেকে আমার মা আমাকে চোখের আড়াল করতেন না, সবসময় ভয় পেতেন যে কেউ আমার ক্ষতি করে ফেলবে কিংবা কেউ আমার সাথে খারাপ কিছু করবে। এরকম করে বড় করেছেন। আমার বাবার স্বপ্ন ছিল যে আমাকে বিয়ে দিয়ে জামাই সহকারে আমার বাবার বাড়িতে রেখে দেবেন। আমার যার সাথে বিয়ে হয়েছে তাদের পরিবার থেকেই আমার বিয়ের প্রস্তাব এসেছিল। আমার বাবা তখন খুশি হয়েছেন যে যাক, অন্ততপক্ষে পাশের গ্রামে তো আমার মেয়ে থাকবে, আমার বাড়িতে না থাকলেও আমি দেখে আসতে পারবো। কিন্তু বিয়েতে তাদের অনেক শর্ত ছিল। আমার বাবা প্রত্যেকটা শর্ত মেনে নিয়েছে। ওই যে বাড়ির পাশে আমি থাকবো, সেজন্য আমার হাজব্যান্ডকে একটা বাইক কিনে দিতে হবে। আমার বাবা রাজি হয়েছেন। এমনকি ঘরভর্তি ফার্নিচার দিতে হবে। আমার হাজব্যান্ড কখনো যদি প্রবাসে যায়, তাহলে আমার বাবাও প্রবাসে পাঠাতে হবে। আমার বাবা সব কিছু মাথা পেতে নিয়েছেন। আমার বাবা বলেছেন আমার একমাত্র মেয়ে, আমার যা কিছু আছে সব তো আমার মেয়ের জন্যই। কিন্তু এটা কখনো ভাবতেই পারিনি বিয়ের পরপর আমার বাবার সমস্ত কিছু আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর শাশুড়ি দখল করতে চাইবে, সেটা কখনো চিন্তাও করেনি। যাই হোক, বিয়ের 2 মাস যেতে না যেতেই আমার শাশুড়ি বলতে শুরু করলেন, তোমার বাবার অনেক সম্পদ বিক্রি করে আমাদের বাড়ি করো, আমার ছেলেকে তুমি ইউরোপ আমেরিকায় যেখানেই পারো সেখানে পাঠিয়ে দাও, ভালো একটা দেশে পাঠিয়ে দাও। ওনার ধারণাও নেই ইউরোপ আমেরিকা চাইলে যাওয়া যায় না। কিন্তু এগুলো নিয়ে আমার সাথে অশান্তি শুরু করলো। আমার বাবা কিন্তু বিয়েতে যৌতুক হিসেবে একটা বাইক দিয়েছেন, ঘরভর্তি ফার্নিচার দিয়েছেন। এমনকি আমার শ্বশুরবাড়িতে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের অর্ধেক খরচও আমার বাবা দিয়েছেন। আমার বাবার বাড়িতেও আমার বাবা বিশাল অনুষ্ঠান করেছেন, তারপরেও তাদের মুখে হাসি নেই। আমার বাবা হাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসতেন, যেহেতু আমি একমাত্র সন্তান ওনাদের ছিলাম। কিন্তু না, আমার হাজব্যান্ড প্রায় সময়ই আমার সাথে দুর্ব্যবহার করে, এমনকি বিভিন্ন ছেলেদের সাথে মিশে আজে বাজে কাজ করে, একাধিক মেয়েদের সাথে কথা বলে। আমি তো একবার খুব অবাক হয়েছি, আমার হাজব্যান্ড নেশা করে ঘরে ফিরেছে। এই জিনিসটা আমার কাছে অনেক দুঃখের ছিল, অনেক যন্ত্রণার ছিল। প্রথম বুঝতে পারিনি যে ও আমার সাথে মাতলামো করতো, খারাপ আচরণ করতো। সব কিছু স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পেরেছি যে সে নেশা করে, এমনকি খারাপ লোকের সাথে সে সঙ্গ দেয়, তখন আমি মা বাবার কাছে বিচার দিয়েছি। ওই বিচারের জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক মেরেছে। তখন আমার বাবা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, আমাকে এসে নিয়ে গিয়েছেন। কিন্তু আমি আসলে সংসারটা ভাঙতে চাইনি, সেজন্য আবার ফিরে এসেছি। তবে সেদিনের পর থেকে বিশেষ করে আমার বাবা প্রত্যেক দিন 3 বেলা 4 বেলা আমার শ্বশুরবাড়িতে আসে, শুধুমাত্র আমাকে একটু দেখার জন্য আমি কষ্টে আছি না ভালো আছি, আমার সাথে কোনো অন্যায় হচ্ছে কিনা।
এরকম করতে করতে 3 বেলা 4 বেলা আসাটা আমার বাবার একটা স্বভাব হয়ে গিয়েছে। এইদিকে আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু আনলে এখন আর আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড খায় না, এবং সেটা চোখের সামনে উড়া মেরে ফেলে দেয়। যার কারণে বাবাকে বলেছি আর একটা পয়সাও তাদের পেছনে খরচ না করতে। আমার বাবা যথেষ্ট সম্পদ আমার নামে নিয়েছে, সেটা আমার বিয়ের আগেই রেজিস্ট্রি করা ছিল। কারণ আমার যেহেতু আর কোনো ভাই বোন নেই, সেহেতু আমার বাবা খুব ভয় পেতেন যে ওনার ভাইয়েরা আমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, সেজন্য আমার মায়ের নামে আমার নামে সম্পদগুলো নিতেন। যাই হোক, সব কিছু আমার এবং আমার মা বাবার নামেই আছে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার বাবার 1 ইঞ্চি পরিমাণও সম্মান নেই। আমার বাবা সকাল দুপুর বিকাল চলে আসে, আমার লজ্জা লাগে, লজ্জায় পড়তে হয় বাবার কারণে। অনেক বলেছি যে আব্বা আমি প্রতিবাদ করতে জানি, তাদের সাথে আমি খেতে পারবো, আপনি সকাল বিকাল আসবেন না। কিন্তু আমার বাবা বলেছে যে তুই একটা সন্তানের মা হয়েছিস, তুই বুঝিস সন্তানের প্রতি কী অনুভূতি। আমার একটা ছেলে হয়েছে, যার কারণে তার প্রতি আমার অনেক আদর দেখে আমার বাবা বলে সেম আদর কিন্তু আমারও তোর জন্য। আমি চাই না অমানুষরা তোর গায়ে হাত তুলুক, আমি চাই তুই আমার বাড়িতে নাতি নিয়ে চলে আয়, আমি সব কিছু করে দিয়ে যাব তোদের। কিন্তু আমি ওই যে আমার সন্তানের বাবা আছে এই পরিচয়ের জন্য এখানে মার খেয়েও পড়ে আছি। কিন্তু বাবাকে খুব অসম্মানী হতে দেখলে মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আমার শাশুড়ি তো ফিরেও তাকায় না আমার বাবার মুখের দিকে। কিন্তু ওই যে আমার বাবা এতটাই নির্লজ্জ যে আমার বাবা সকাল দুপুর বিকাল রাত্রে যখন তখনই চলে আসে। মাঝে মাঝে এসে নাস্তা খাওয়ার জন্য বায়না ধরে, আমি খুব লজ্জায় পড়ে যাই। লজ্জা পেয়েও আমি আমার বাবার সামনে নাস্তা তুলে দেই। আমার বাবা সেটা গিয়ে কোনো কিছুই শরীরে না মেখে খেয়ে নেয়। আমার মা অবশ্য খুব একটা আসে না, বড়জোর আমার বাচ্চাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য সকালে এসে আবার 1-2 ঘন্টা থেকেই চলে যায়। কোনো কিছু খেতেই চায় না, জোর করে যদি একটু খাবার দেই। কিন্তু আমার বাবার গায়ে কোনো ঘৃণাই যেন কাজ করে না, কোনো ঘৃণাই যেন উনি গায়ে মাখে না। উনি ঠিক যখন তখন এসেই খেতে বসে যায়। এটা কিন্তু আমার বাবার অভাবের জন্য না, আমার বাবার অনেক আছে, আমার বাবা আমাকে অনেক দেয়। কিন্তু ওই যে মেয়ের প্রতি মায়া, এই মায়াটাই আমি তাদেরকে বোঝাতে পারিনি। আমার হাজব্যান্ড এখনও খারাপ কিছুর সাথে সঙ্গ দিয়ে চলছে, ওকে এখান থেকে আর ফিরাতে পারবো না। তবে আমি এমন বাবা পেয়ে সত্যি গর্বিত। আমার জন্য দোয়া করবেন। গল্পটা কেন যেন আপনাকে বললাম জানি না, ভালো লাগলে প্রচার করবেন। ধন্যবাদ বোন, আমার গল্পটা আমি প্রচার করে দিয়েছি। গল্পটা আমারও ভালো লেগেছে। বাবারা এমনই হয়, মায়েরা এমনই হয়। তবে কিছু কিছু মানুষের ভাগ্য মানুষকে অমানুষের কাছে নিয়ে যায়। আপনার ভাগ্যটাও আপনাকে অমানুষের কাছে নিয়ে গেছে। তবে আপনি খুব ধৈর্যশীল নারী, কিন্তু আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে বড় করুন, যেন সে তার বাবার স্বভাবটা একদমই নিজে না পায়। বড় হয়ে যেন মানুষ হতে পারে, বড় হয়ে যেন মায়ের সম্মানটুকু বজায় রাখতে পারে। আর মা বাবার দিকে খেয়াল রাখবেন, কারণ আপনি একমাত্র মেয়েও না। পৃথিবীর সমস্ত মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান রইল, কারণ পৃথিবীর সমস্ত মা বাবাই সন্তানের জন্য এতটাই নির্লজ্জ হতে পারে। এটাও মা বাবাকে দিয়েই সম্ভব। আল্লাহ হাফিজ।